নমস্কার, আমি আপনাদের সেই ডক্টর বিনোদ সিং, আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিফ মেডিকেল অ্যাডভাইজার। দেখেন, আপনারা সব সময় আমাকে ফলো করেন, আমাদের মানে আয়ুর্বেদিকে আপনারা ফলো করেন, এটা আমি জানি। কিন্তু সময়ের অভাবে আমরা একটু লাইভ প্রোগ্রামগুলো আজকাল খুব ডিলে হয়ে যাচ্ছে। কিন্তু আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, কেন কি আপনারা খুব ভালো করে জানেন কি এই প্রোগ্রামটা সুস্থ থাকার চাবিকাঠি। কিভাবে আপনারা নিজেকে সুস্থ রাখতে পারেন নিজের বাড়িতে উইদাউট এনি মেডিকেল অ্যাডভাইসে। আজকে আমি যে সাবজেক্টটা নিয়েছি ওইটা এমনি একটা রোগের কথা, যেটা প্রথমে যখন হয় তো লোকরা লজ্জাতে কাউকে কিছু বলে না। ফার্স্ট স্টেজ অবধি মানুষরা কিছুই বলে না, এইদিক ওইদিক গিয়ে ওষুধের দোকানে গিয়ে ব্যথা বেদনা যন্ত্রণার কোনো ওষুধ নিয়ে খেয়ে নিল, কিছু মলম লাগিয়ে নিল, এটা হয়। লেকিন সেকেন্ড স্টেজে যখন ওদের বরদাস্তের বাইরে হয় তখন ডক্টরের কাছে যায়, আর আবার এমনি কোনো ডক্টরদের কাছে যায় যারা এইটা বোঝাতে পারেন না কি এই রোগটা হয়েছে কেন। ভগবানের দেওয়া এই রোগ না। এই রোগের নামটা আমি এই রোগের তিনটে বর্ণন আছে: পাইলস, ফিস্টুলা আর ফিশারার। আপনি পাইলসের মানে হলো আপনার অর্থ, ফিস্টুলাকে আমরা আয়ুর্বেদিক ভাষাতে নালিকা বলি, আর ফিশারারকে ভাগান্দার আমরা বলি। ভাগান্দারের মানে হলো কি পায়খানার রাস্তার চারদিকে ফেটে ফেটে গেছে, আবার শুকিয়ে যায়, আবার চুলকুনি হয়, আবার ঘা হয়, দেখতে দেখতে পায়খানার রাস্তাটা ছোট হয়ে যায়, যার থেকে পায়খানা করতে কষ্ট হয়। আবার ওই কষ্টর মধ্যেও যদি পায়খানা করে যায় ওইটা আবার ছেড়ে যায়। এবার নালিকাটা যাকে মডার্ন সায়েন্সে বলা হয় ফিস্টুলা। এমনি প্রচুর পেশেন্ট আমাদের কাছে আছে কি ফিস্টুলার অপারেশন করিয়ে নেবার পর তারা নিজের স্টুলটাকে চেপে ধরে রাখতে পারার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। কল অফ নেচার আসার মানেই হলো কি দৌড়ে ওনাকে পায়খানা যেতেই হবে। এবার আসি অর্শ, পাইলস। পাইলস দু রকমের হয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল হলো ভেতরে কোথাও কেটে গেছে, কনস্টিপেশনের জন্য চাপ দিতে, আমরা যখন এভুকুলেশনের সময় যখন আমরা পায়খানাতে বসে পেট পরিষ্কার যদি না হয় তখন আমরা একটা চাপ দিই, একটা গোত মারি, তার জন্যে কখনো কখনো ওইটা ছিঁড়ে যায়। এইটা অবধি তো ঠিক, কিন্তু ওইটা ছিঁড়ে যাওয়ার পর বারবার যদি এই প্রবলেমটা হয় তখন দেখা যায় কি ওই জিনিসটা ধীরে ধীরে কেটে কেটে ভেতর থেকে ও বাইরে বেরিয়ে আসে, তো তাকে বলা হয় এক্সটার্নাল পাইলস। এমনি প্রচুর মানুষ আছেন। আর আরও একটা আপনাদেরকে আমি কথা বলে দিচ্ছি, যে বা যারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন ওনারা খুব ভালো করেই জানেন, ওনারা যদি এই রোগ থেকে যদি আক্রান্ত হয়ে থাকেন, তার জন্য ওনারা যদি নিজের কোনো ট্রিটমেন্ট নিয়েছে, মডার্ন সায়েন্সের যদি কোনো ট্রিটমেন্ট, কিছু কিছু মানুষরা তো অলরেডি ওটি করিয়ে নেবার পর আবার এই রোগ থেকে আক্রান্ত হয়। কেন কি এই রোগটা রিজেনারেট হয়। কেন রিজেনারেট হয়? অপারেশন করার পরে আবার এই রোগটা 6 মাস 7 মাস 8 মাসের পরে আবার রিজেনারেট কেন হবে? ওর কারণ একটাই, কেন কি যারা অপারেশন করে তারা খুব সুন্দরভাবে ভাবে কি আজ না কাল, কাল না পরশু, 6 মাস 7 মাস 8 মাস পরে তো আপনি আবার তার কাছে যাবেন কি বলবেন কি না স্যার আমার তো আবার প্রবলেম হচ্ছে। কেন কি তারা কারণটা বলে না, এই রোগটা কেন হলো, কিসের জন্য হলো, কি করলে আপনার এই রোগটা আবার পরবর্তীকালে হবে না, এটা তারা বলে না। কেন এটা বলে দিলেই তো তাদের দোকানপাট বন্ধ হয়ে যাবে। এটা বলে দিলে তাদের তো ফ্যামিলির খাবার জুটবে না। বলবো তার আগে কেউ একজন ফোন করেছে, শুনে নি কে বলছে। হ্যালো।
হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি বাঁকুড়া থেকে বলছি, শুভঙ্কর। কোথায় থেকে বলছেন? শুভঙ্কর বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন না, কি জানতে চান? হ্যাঁ, বলছি পায়খানা করার সময় না আমার ব্যথা আর বিলার আছে। বয়স? এই সমস্যাটা আমার 2 মাস ধরে হয়ে গেল, চলছে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স তো 25 প্লাস। প্রথম কথা, আপনাকে একটা কথা বলে দিই কি, আপনার খাওয়া দাওয়ার টাইম টেবিল ঠিক নেই, আর আপনার খাওয়ার রুটিনটাও ভালো না। তেল ঝাল মশলা আপনি খেতে ভালো পছন্দ করেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর একটু আমার কোষ্ঠকাঠিন্য আছে। আপনার আগে নিজের লিভারটাকেও তো ঠিক রাখতে হবে। কোষ্ঠকাঠিন্যতা, সারা দিনের মধ্যে কত জল খান আপনি? না, জল মোটামুটি 2 লিটার আমার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আপনাকে কেউ বলেছে কি 2 লিটারই জল খেতে হবে, ওর থেকে বেশি খাবে না? না না, আমি তো একটু কাজে ব্যস্ত থাকি না, আর এমনি তো কাজে ব্যস্ত থাকলে তো নিজের শরীরটাও আপনার শেষ হয়ে যাবে, তখন কি করবেন আপনি? আপনি কাজে, আপনার শরীর ভালো থাকলে তখনই আপনি কাজে ঠিক থাকবেন, কাজে ব্যস্ত থাকবেন। কিন্তু আপনার যদি শরীর ভালো না থাকে তাহলে আপনি কিভাবে নিজেকে ঠিক রাখবেন? আপনি বাঁকুড়াতে থাকেন, আপনাকে একটাই কথা বলবো, দেখুন এখানে নিচে একটা হেল্পলাইন নম্বর, 2টো হেল্পলাইন নম্বর যাচ্ছে। ওই 2টো হেল্পলাইন নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে, দুর্গাপুরে আমাদের চেম্বার আছে। আর আমি খুব ভালো করে জানি বাঁকুড়া থেকে দুর্গাপুর খুব বেশি দূরে না। না না, অনেক কাছে, অনেক কাছে। তো আমি আপনাকে একটাই কথা বলবো, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কেন, পরবর্তীকালে যদি এই প্রবলেমটা সব সময় আপনার হয়ে থাকে, তো পরবর্তীকালে আপনি এই যে সাবজেক্ট নিয়ে আজকে আমি বলছি, যে কোনো না যে কোনো একটা রোগের থেকে আপনি গ্রসিত হতে পারেন, যেটা খুবই মারাত্মক জিনিস। আর এটাকে আপনাকে একটাই সিম্পল কথা বলবো, যত তাড়াতাড়ি পারেন ফোনটা রাখার পরেই আপনি হেল্পলাইন নম্বরটা টুকে নেন, টুকে ওই হেল্পলাইন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিজের বুক করে নেন। আর আপনি যদি এই রোগ সম্পর্কে যদি কোনো চিকিৎসককে দেখিয়ে থাকেন, তাহলে ওর যদি কোনো প্রেসক্রিপশন থাকে, তাকেও নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। ওকে ওকে, ঠিক আছে আছে। এমনি অনেক মানুষ আছে যারা এটাকে খুব মানে নর্মাল ভাবে নেয়। মানে একটুখানি রক্ত বেরোলো, পায়খানার সঙ্গে যদি একটুখানি রক্ত দেখলো, আর ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কিছুদিন তেল মশলাটা ওনারা কম খেলেন, তারপরে আবার সেই কে সেই। তো আমার বলার মানে এটাই হলো কি, যত অবধি আপনি শরীর চর্চা করবেন না, তত অবধি আপনি ঠিক হতে পারেন না। আর শরীর চর্চা একমাত্র, এতোপ্যাথি আছে, মানে ধরে নিন আয়ুর্বেদ আছে, ইউনানি আছে, সিদ্ধা আছে, অ্যালোপ্যাথ আছে, সবাই আছে। শরীর চর্চা, ঋতু চর্চা নিয়ে কেউ কথা বলেনি। পাইলসের রোগীদের একটাই কথা আমি বলবো, যদি আপনাদের পাইলস হয়ে থাকে রেকারেন্স, পাইলসের এই যে রোগগুলো মানে অর্থ, নালিকা, ভাগান্দার, এটা আবার হতে পারে। আবার যদি আপনি কোনো ভুল কাজ করেন, আবার হতে পারে। তো ইয়ানি কি সেই চিকিৎসকের, যে চিকিৎসককে আপনারা দেখাচ্ছেন, তাদেরকে প্রশ্ন করা আপনাদের উচিত কি স্যার কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কীভাবে আমি নিজেকে সঠিকভাবে সুস্থ রাখতে পারবো। বলবো আরও অনেক কিছুই বলবো, একটু দেখে নি কে আছে। হ্যালো। হ্যালো, ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলছি, বলুন। বলছিলাম যে আমার একটু মানে পেন হয় ঘাড় থেকে কোমর পর্যন্ত। হ্যাঁ, আমার ব্যথা হয় কোথায়? ঘাড়ের থেকে কোমর পর্যন্ত। আচ্ছা, ঘাড় থেকে কোমর পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। পিঠে, ঘাড়ে, কোমরে, হাতে, 2 শোল্ডারে ব্যথা হয়। দেখুন ডাক্তার দেখালাম, বহুত কিছু করলাম, কিন্তু কিছুতেই কিছু ঠিক হলো না। না, রোগের নামটা কিছু বলেছে ওরা? হ্যাঁ, কি ইনকুবাসিস, স্পন্ডিলোসিস এরকম কিছু লাভ। না না, স্পন্ডোলাইসিস অনেক রকমের হয়। সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস হয়, লাম্বার স্পন্ডোলাইসিস হয়। আপনাকে কি ওরা অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিস বলেছে নাকি? তাহলে একদম এটাকে বাংলাতে আমি যদি বলি, মানে নর্মাল ভাষাতে এটাকে স্তম্ভবাত বলা হয়। আর এটাকে যদি আয়ুর্বেদ ভাষাতে বলা যদি বলি, তার মানে এটা হয়ে গেল অস্থি মজ্জা গত বাত। আপনার বয়স কত? আমার বয়স 35 স্যার।
35। কি কাজ করেন? আমি ফার্নিচারে কাজ করি। আপনাকে তো অলরেডি আপনি তো ডাক্তারদেরকে দেখিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা তো বলে দিয়েছে কি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে ওষুধ খেতে হবে। হ্যাঁ বলছে তো কোনো দিনে ভালো হবে না, কিন্তু আমি আপনাকে বলছি ডক্টর বিনোদ সিং, আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিফ মেডিকেল অ্যাডভাইজার, আপনাকে কথা দিচ্ছি আপনি যদি আমার কথা মতন যদি চলেন তা আপনার মতন প্রচুর পেশেন্ট আমাদের কাছে ভালো হয়েছে। দেখুন অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিসটা হচ্ছে অটো ইমিউনো আর্থারাইটিস, মানে এটাকে বলা হয় কি এইটা আর কখনো মানে অ্যালোপ্যাথের একটা কাজ হচ্ছে যে রোগটাকে ওরা ভালো করতে পারে না, যে রোগটাকে ওরা দমন করতে পারে না, তো তাদেরকে একটা গ্রুপ তৈরি করে রেখেছে অটো ইমিউনো ডিজিজ। অটো ইমিউনো ডিজিজের মধ্যে এই অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিসও এসে গেছে। এর মধ্যে পুরো মানে লাস্টে আপনি এমনি দেখবেন কি আপনি নিজের ঘাড় ঘোরাতে পারবেন না, কোমর ঘোরাতে পারবেন না, যেমনি আমরা নর্মাল লাইফে যেমনি কোমর ঘাড় ঘোরাতে পারি ওইটা আপনি কখনো পারবেন না। আচ্ছা, আপনি এখন কি মোবাইলে প্রোগ্রাম দেখছেন না টিভিতে প্রোগ্রাম দেখছেন? হ্যাঁ, তো আপনি একদম নিশ্চয়ই আপনার বিয়ে হয়ে গেছে? আপনার নিজের বউকে জিজ্ঞেস করুন সকালবেলা আপনি যখন বাসি মুখে থাকেন তখন আপনার মুখ থেকে বিচ্ছিরি গন্ধ বেরোয়। আর যদি বিশ্বাস না হয় এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জিভটাকে বার করে দেখুন, ওর মধ্যে সাদা মানে জিভের উপরে একটা প্লেট জমে আছে। ইয়ানি কি আপনার পেটের সমস্যা প্রচুর, আপনার পেট কখনো ক্লিয়ার হয় না। আর এই লাস্টে এমনি আপনি হয়ে যাবেন যেমনি একটা স্ট্যাচু হয় না, স্ট্যাচু দেখেছেন? বাচ্চা বয়সে আপনি স্ট্যাচু খেলতেন না, একদম নড়বেন না, খালি পলক নাড়াতে পারেন আর কিছু করতে পারেন না। লাস্টে এই রোগের থেকে এইটাই হয়ে যাবে। তারপরে এই আপনার পুরো শির দাঁড়াটা ব্যাম্বু স্পাইন হয়ে যাবে, মানে বাঁশের গাছ দেখেছেন? সোজা হয়ে সামনে থেকে এবার যখন ওপরের দিকে তাকাবেন দেখবেন ওরা ঝুঁকে যায়। তা আপনার এখন শিরোদাঁড়াটা টোটাল ব্যাম্বু স্পাইন হয়ে যাবে। ভালো হতে চান? যত তাড়াতাড়ি। আপনি থাকেন কোথায় বললেন? আলিপুরদুয়ার। কুচবিহারে আমাদের চেম্বার আছে। কুচবিহারের চেম্বার আছে, আমি বলছি আগে শুনে রাখুন। এই রোগ থেকে আপনাকে আমাদের ছাড়া কেউ আপনাকে বাঁচাতে পারবে না। নিচে দেখুন একটা বুকিং নম্বর বা হেল্পলাইন নম্বর দেওয়া আছে দুটো। ওই নম্বরে যত তাড়াতাড়ি পারেন বুক করুন, মানে ওই নম্বরে ফোন করুন, ফোন করে নিজের নামটাকে মানে ওইখানে লেখান। আর আপনার যত প্রিভিয়াস এক্সরে রিপোর্ট, মানে প্রিভিয়াস যে ডাক্তারদেরকে দেখেছেন তাদের যত রিপোর্ট আছে ওইটা নিয়ে আপনি আমাদের সঙ্গে কুচবিহারে দেখা করুন। আমি কথা দিচ্ছি। দেখুন মেন কথা কি হয় কি, লোকেরা বলে কি যেখানে সব চিকিৎসকরা হাত তুলে দেয় ওইখানে আমরা কি করে বলি কি আমরা ভালো করব। তো সবসময় মনে রাখবেন মাত্র 15 দিনেরই আমি ওষুধ দিই। ওর কারণ একটাই কি আমার ওষুধের মধ্যে যদি দম থাকে তাহলে 15 দিনের মধ্যে আপনাকে অনুভব করিয়ে দেবে কি আপনি সুস্থ হবেন কি হবেন না। তো ওর মধ্যে আপনার পয়সাটাও বেশি খরচা হলো না। 15 দিনের ওষুধ খেলেন, যেভাবে আমি বললাম ওইভাবে থাকলেন। যদি আপনার মনে হয় কি ওষুধ খেয়ে এবং আপনি আমার অ্যাডভাইসটা ফলো করার পরে আপনি আগের তুলনায় অনেক ভালো আছেন, তাহলেই আপনি দ্বিতীয়বার আমার কাছে আসবেন। না হলে আসার দরকার নেই। কেন আমি ওই সব চিকিৎসকদের মতো না, ওরা বলে কি এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু আপনাকে বলে কি 2 মাস পর এসে আমাদেরকে দেখাবে, 3 মাস পর আমাদেরকে এসে দেখাবে। আপনার ওষুধের ডোজটা খালি ওরা বাড়াতে যাবে। তারপরে একদিন দেখা যাবে কি আপনার লিভারটাও ফ্যাটি লিভার হয়ে গেছে, কিডনিটাও নষ্ট হতে চলেছে। কোনো কাজ হবে না। ওদের কাছে ট্রিটমেন্ট আছে নাকি? যে ডাক্তারকে আপনি দেখেছেন তাকে জিজ্ঞেস করুন কেউ কখনো নিজের জীবনে একটাও অ্যানক্লোজিং স্পন্ডোলাইসিস পেশেন্টকে ঠিক করেছে?
এর মধ্যে একটাই নিয়ম হচ্ছে কি লাস্টে এরা এবারই বলবে কি যে যে জিনিসটা স্টিফ হয়ে গেছে, যে যে জিনিসটা একদম আটকে গেছে, এবার আপনাকে বলবে কি একটা কাজ করুন, অপারেশন করতে হবে, আপনার পেলভিক বোন পেলভিক জয়েন্টসগুলোকে চেঞ্জ করতে হবে, হাড়গুলোকে বার করে ওইখানে স্টিলের প্লেট, ইয়ানি কি আপনি পরবর্তীকালে আয়রন ম্যান হয়ে যাবেন। মানে সব হাড়গুলো সব জয়েন্টগুলোকে ওরা বার করবে, ওইখানে সব স্টিলের লাগিয়ে দেবে। এবার আপনার পুরো শরীর হতে পারে, শরীরের মধ্যে আপনার মাংস মাসল থাকতে পারে, চামড়া থাকতে পারে, কিন্তু হাড়ের জায়গাতে স্টিল থাকবে, তখন আপনি আয়রন ম্যান হয়ে যাবেন। তো যদি আপনি নিজেকে ওইভাবে দেখতে চান তাহলে ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, যেমনি চমনি করে আপনি করতে পারেন। আর যদি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ যদি করতে চান তাহলে হেল্পলাইন নম্বরটা টুকে নেন, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে জেনে নেন কি কুচবিহারে কোন দিন আমরা আসছি, আর সেই দিনের জন্য নিজের নামটা লিখে নিজের প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। আর সব সময় চেষ্টা করবেন নিজের পেটটা যেন পেটটা যেন পরিষ্কার রাখেন। আজ থেকে নিয়ম করে নেন, রাত্রির বেলা শোবার সময় 1 গ্লাস উষ্ণ গরম জল, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর, বিশ্বাস যদি না হয় তো নিজের মিসেস, আপনার বিয়ে হয়ে গেছে না, বউকে জিজ্ঞেস করুন নাকি সকালবেলা আপনার মুখ থেকে কেমন গন্ধ বেরোয়। তো সকালবেলা আপনি একটা খালি কাজ করবেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে খাবেন, আর 8 ঘন্টা অবধি পেটের মধ্যে কিছুই দেবেন না, কম কম খাবেন, বারে বারে খাবেন, ফাইবারের মাত্রাটা একটু বাড়ান। সকালবেলা যখনই আপনি জল খাবার খাচ্ছেন তার মধ্যে মিক্স ফ্রুট খান। সকালবেলা কি খান? মুড়ি? না না, চা তো সবাই খায়, আপনি কি খান? দুধ চা খান? দুধ চা আপনার জন্য বিষ। এবার থেকে লিকার চা খান, যদি পারেন ওর মধ্যে 2টো হাজমোলার মানে ওই হাজমোলা পাওয়া যায় না, ওই হাজমোলারটা গুঁড়ো করে ওই চায়ের মধ্যে, লিকার চায়ের মধ্যে দিয়ে দেন। ও আর চিনির জায়গাতে ওর মধ্যে গুড় দেন, চিনির জায়গাতে ওর মধ্যে গুড় দেন। দুধ একদম আপনার খাওয়া নিষেধ, আমার কথাটা বুঝছেন তো? আর এটা খাওয়ার আমার মেন কথা হচ্ছে কি সকালবেলা যখন ব্রেকফাস্ট করছেন, লোকরা তো চা এমনি খালি পেটেও খেয়ে না, কিন্তু যখন আপনি ব্রেকফাস্ট করছেন তখন আপনাকে 1 প্লেট মিনিমাম মিক্স ফ্রুট, আর আজকাল ফলের দাম অনেক কমে গেছে, ছোট ছোট কমলা লেবু পাওয়া যায়, একটা ছোট কমলা লেবু, একটা ছোট অ্যাপেল নিয়ে নিলেন, কিছু আঙ্গুর নিয়ে নিলেন, কিছু বেদানা নিয়ে নিলেন, কিছু পেয়ারা নিয়ে নিলেন, ওর মধ্যে বিট লবণ লাগিয়ে ওটা আপনি খান। তারপরে আপনি মানে ব্রেকফাস্ট আপনি করতে পারেন। দুপুরবেলা ভাত খাওয়ার সময় 2টো প্লেট, একটা প্লেটের মধ্যে গ্রিন স্যালাড, গ্রিন স্যালাডের মানে হয়ে গেল শসা, পেঁয়াজ, টমেটোর বীজগুলো বার করে দেবেন। আপনার যদি মূলো ভালো লাগে তাহলে মূলোটাও খুবই দরকার। আগে আপনি স্যালাড খাবেন, তারপরে আপনি ভাত খাবেন। আর খাওয়ার পর যে কোনো খাওয়ার পর উষ্ণ গরম জল খাবেন। নর্মাল বা ঠান্ডা জল খাবারের জন্যে 40 মিনিট অপেক্ষা করতে হবে। এটা যদি করেন কিছু আরাম পাবেন, আরাম পেলে আমাদের উপরে বিশ্বাস হবে, বিশ্বাস হলেই আপনি আমাদের সঙ্গে কুচবিহারে দেখা করবেন। ঠিক আছে? ওকে স্যার। তো আমি এখন যে কথাটা বলছিলাম, আমরা যে রোগের সম্পর্কে কথাটা বলছিলাম, পাইলস ফিস্টুলা এবং ফিশারের ব্যাপারে, এর জন্য আমি একটাই কথা বলবো, এর মডার্ন সায়েন্সের মধ্যে ট্রিটমেন্ট নাই। ওরা বলে কি হ্যাঁ ট্রিটমেন্ট আছে, ওরা ইভেন পাইলসের ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক ওরা অপারেশন করে, কিন্তু কেউ এমনি চিকিৎসক বলতে পারে না কি দ্বিতীয়বার এই রোগটা হবে না। অনেক প্রচুর পেশেন্ট যারা ইন্টারনাল পাইলস হোক বা এক্সটার্নাল পাইলস হোক অপারেশন ওনারা করিয়েছেন, করিয়ে নেবার পরেও ওনারা আমাদের কাছে এসেছেন কেন কি আবার সেই রিকারেন্সটা হয়েছে, আবার ওই রোগটা বেড়ে গেছে। খালি কারণ একটাই, কেন হলো, কিসের জন্য হলো এরা বলে না। নিজের বাজার চালাতে হবে তো, নিজের ঘর সংসার চালাতে হবে তো, তাই জন্য এরা আপনাদেরকে কারণগুলো বলে না এই রোগটা কিসের জন্য হয়।
এমনি অনেক ফিস্টুলা রুগীদেরকে আমরা দেখেছি যারা একবার না 3 বার 4 বার 5 বার ওরা অপারেশন করিয়ে নিজের পুরো পাছার মাংসগুলোকে ওরা সর্বনাশ করে দিয়েছে, তারপরেও ওরা ভালো হয়নি। তারপরেও ওরা যখন আমাদের কাছে আসে তখন আমি যখনই প্রশ্ন করি কি কেন তোমরা, আপনি তো অনেক অপারেশন করেছেন, আমার কাছে কেন? বলে কি না স্যার আমার তো বারবার এটা হয়ে যায়। ফিশারালটাও ঠিক সেই, একমাত্র আয়ুর্বেদই একটা এমনি, আয়ুর্বেদ চিকিৎসকরা, আমি জানি না সব আয়ুর্বেদ চিকিৎসকরা কি করে না, ওইটা নিয়ে আমি আপনাদেরকে কিছু বোঝাতে চাই না, কিন্তু সবসময় মনে রাখবেন আয়ুর্বেদী নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিকিৎসকরা কারণটাই বলে। আমি হই বা ডক্টর প্রমোদ শর্মা হোক, আপনি যাকেই আপনারা দেখাবেন দেখবেন সবাই আপনাকে আগে কারণটা বলবে। এই জন্য সব থেকে প্রথম কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি, যে বা যারা পাইলস ফিস্টুলা ফিশার রোগ থেকে আক্রান্ত আছেন বা যে বা যারা মানে চাইছেন কি এই রোগটা যেন ওনাদের জীবনে দ্বিতীয়বার না আসে, আদা খাওয়াটা কমিয়ে দেন। বা যাদের এই রোগটা হয়েছে মানে ফার্স্ট স্টেজে আছে, একবার উনি দেখেছেন পায়খানার সঙ্গে রক্ত বেরিয়েছে, ফার্স্ট স্টেজে আছে, তাদেরকেও বলবো কি দয়া করে নিজের খাওয়ার লিস্ট থেকে আদাটাকে বাদ দিন, ফাইবারটাকে বেশি আনেন। তো আমি এখন একটাই কথা আপনাদেরকে অ্যাডভাইস দিতে চাই কি যদি এই রোগ থেকে নিজেকে খুব সুন্দরভাবে সুস্থ রাখতে চান, এই রোগটা দ্বিতীয়বার যেন আপনার লাইফে যদি না আসে, তাহলে ডায়েটের দিকে একটু মনোযোগ দেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ একটাই করার দরকার, 1 গ্লাস উষ্ণ গরম জল বাসি মুখে কুলকুচি করে গিলে ফেলুন, আধ ঘন্টা মুখের মধ্যে কিছু আর দেবেন না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়, যখন আপনারা ব্রেকফাস্ট করছেন, সকালবেলার নাস্তা যখন আপনারা করছেন, নাস্তার মধ্যে 2টো প্লেট থাকা দরকার। প্রথম আপনাদেরকে খেতে হবে ফল, তারপরে নাস্তার মধ্যে যে আইটেমটা আছে যদি পেটে জায়গা থাকে ওইটা আপনারা খাবেন। দ্বিতীয়, দুপুরবেলা খাবারের সময় আপনাদেরকে গ্রিন স্যালাড 1 প্লেট, আবার 2টো প্লেট করতে হবে, একটা প্লেটের মধ্যে গ্রিন স্যালাড, আগে আপনারা গ্রিন স্যালাডগুলো খেয়ে নেন, তারপরে আপনারা নিজের খাবারটা খান। আর রাত্রির বেলাও আপনারা যখন খাবার খেতে বসছেন তো গ্রিন স্যালাড, লেকিন এবার রাত্রির বেলা গ্রিন স্যালাডের মধ্যে শশাটা বাদ থাকবে। শশাটা আপনি দিনের অবধি খেতে পারেন, রাত্রির বেলা খাবেন, বাদ দিয়ে খান না আপনারা, আমি কথা দিচ্ছি এই রোগ থেকে আপনারা চিরদিন থেকে মুক্তি পেয়ে থাকবেন। আর যদি হচ্ছে না তাহলে মনে রাখবেন আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের হেল্পলাইন নম্বরটাই সুস্থ থাকার চাবিকাঠি, এটাই হচ্ছে চাবি। এই নম্বরটা সব সময় মনে রাখবেন কি এই নম্বরটাই আপনাদেরকে, আপনাদের প্রতিবেশীকে, আপনার বন্ধু বান্ধবদেরকেও সুস্থ রাখতে পারে। হাতে আর সময় নেই, আবার একদিন আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের প্রবলেমগুলোকে শুনবো আর যথেষ্ট চেষ্টা করবো কি আপনাদেরকে কিভাবে সুস্থ রাখা যায় নিজের বাড়ির মধ্যে। নমস্কার।